দেশ বিদেশে আমরা ঘুরি, ঐতিহ্যে সুতোই উড়াই ঘুরি। ইতিহাস কথা বলে আজও অজানা যত তোমরা জানো। সুরতালার গানের তালে মন ভোলাবো সবার কথার চলে। কখনো কেউ ভালোবাসে, কেউ বা দেয় কষ্ট, সবাইকে বলি অকারণে কেউ সময় করো না নষ্ট। ঘুরে ফিরে বারে বারে আসবো আবার ফিরে সবার মাঝে। কখন? যখন তখন, 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 যখন তখন। প্রিয় বন্ধুরা, সকলকে প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আপনাদের এই প্রিয় অনুষ্ঠান যখন তখন। হ্যাঁ বন্ধুরা, যখন তখন ঘুরতে ঘুরতে আমি উত্তম এসে হাজির হয়েছি মদিনা ডাইনিং রেস্টুরেন্ট, যেখানে মিডিয়ার অনেক ব্যক্তিত্বরা এখানে আসেন এবং তারা তাদের কাজ নিয়ে আলোচনা, সমালোচনা, চা আড্ডা ইত্যাদি এখানে করে থাকেন এবং তারা কি কি কাজ করবেন, কি কাজের কি সুফল বা কুফল বা ভবিষ্যৎ পরিকল্পনা এখানে বসেই করা হয়। আজকে সেই সমস্ত মিডিয়া ব্যক্তিদের সাথে আমি কথা বলবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব ভবিষ্যতে তারা কি কি কাজ নিয়ে ব্যস্ত আছেন এবং কি কি কাজের সাথে তারা এতদিন ইনভলভ ছিলেন। চলুন জেনে আসি আজকের যখন তখনে। যখন তখন, যখন তখন। আরে ইসমাইল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো আছি ভাইয়া। বন্ধুরা, আমরা যে কথা সেই কাজ, আমরা বলেছিলাম না যে মদিনাতে অনেক মিডিয়া ব্যক্তিত্বরা বসেন এবং তারা আড্ডা মারেন এবং অনেক কাজের আলোচনা করেন। তো আমরা পেয়ে গেছি ইসমাইল ভাই। আপনারা সবাই জানেন যারা বাংলাদেশ টেলিভিশনের সাথে সংযুক্ত আছেন এবং নাটকের সাথে, তারা কম বেশি সবাই ইসমাইল ভাইকে চেনেন। ইসমাইল ভাই কত বছর হলো এই মিডিয়াতে? আছি অনেক বছর ধরে আছি। কত, মোটামুটি 40? না 40 না, 88 টেলিভিশনে ঢুকছি। 88 বন্যায় ভেসে ভেসে টেলিভিশনে ঢুকেছিলেন? হ্যাঁ, আর এখনো অবধি আছে? আছি, এখনো আছি, আচ্ছা, কাজ এ করতেছি। পর্যন্ত কত শো বা কত হাজার নাটক করেছেন? ভাই গুণা তো শেষ করতে পারবো না, অনেক নাটকই করছি। আচ্ছা পৃথিবীতে প্রচুর নাটকই করছি, এখনো করতেছি। আচ্ছা, যখন প্রথম আসছিলেন টেলিভিশনে তখন বয়সটা কেমন ছিল? তখন তো অনেক ছোট ছিলাম, ছোট, অনেক ছোট ছোট, একদম ছোট, মোটামুটি। একদম ছোট। এখন বড় হয়ে গেছি আচ্ছা, পৃথিবীতে। বড় না, অলরেডি তো চুল টুল পেকে গেছে। হ্যাঁ। মোটামুটি বয়স কি 50 হ্যাঁ, কাছাকাছি, কাছাকাছি। মানে হাফ সেঞ্চুরি। half century। আমরা ইসমাইল ভাইকে সেই ছোট থেকে দেখছি হাফ সেঞ্চুরি। ইসমাইল ভাই, শুরুতে যখন আসছিলেন তখন তো অনেক আর্টিস্টদের সাথে কাজ করেছেন, সে মনে আছে তাদের নাম দু একজনের বলেন তো? বেশাপার সাথে কাজ করছি, তারপরে তকির ভাইয়ের সাথে কাজ করছি, জাহিদ হাসানের সাথে কাজ করছি, সুবর্ণাপুর সাথে কাজ করছি, তারপরে হুমায়ুন ফরিদি, স্যারের সাথে কাজ করছি, তারপরে সবাই হুমায়ুন আহমেদ স্যারের সাথেও কাজ করছি, অনেক নাটকে কাজ করছি, প্রচুর নাটকে কাজ করছি আমি। এই যে হয়তো নাটকের অনেক মনে নাই, কিন্তু ছোটবেলা থেকেই নাটক করতেছি আমি। ইভেন এই টেলিভিশনে অনেক বড় বড় আর্টিস্ট, তারা আজকে সুপারস্টার, তারাও দেখলে আপনাকে যে জড়ায় ধরে, এই যে অনুভূতিটা কেমন লাগে? খুব ভালো লাগে আমার, সবাই চিনে আমাকে, দেখলে বলে ইসমাইল কেমন আছিস, তুই তো বড় হয়ে গেছিস, তোরা দেখে অনেক ভালো লাগতেছে, ইসমাইল ভালো আছিস, এটা সবাই বলে আমাকে। এটাই তো পাওয়া, এটাই পাওয়া, এটাই পাওয়া। আচ্ছা, জীবনের শেষ দিন পর্যন্ত কি টেলিভিশনে থাকতে চান? ইনশাল্লাহ যতদিন বেশি থাকি টেলিভিশনেই থাকবো। আচ্ছা, টেলিভিশনে তো অনেক বড় বড় অফিসার আসছেন এবং তারা চলে গেছেন, হ্যাঁ। আপনি টেলিভিশনে রয়ে গেছেন। জি জি, তো হ্যাঁ। সেই শূন্যতা কেমন লাগে? এখন যারা আগের যারা ছিল তাদের সাথে তো খুব ভালো সম্পর্ক ছিল, এখন যারা আছে তাদের সাথে টুকটাক কাজ করতেছি অবশ্য, তারা ভালো কেউ এই যে আপনি দীর্ঘদিন কাজ করছেন, সেই কাজের যে একটা মানুষের যে আস্তে আস্তে অনেক কিছু বাড়ে বা পেমেন্ট বাড়ে, সেই সবে বাংলাদেশ টেলিভিশনের কাছ থেকে মোটামুটি বাড়ছে আর কি। বাড়ছে। হ্যাঁ, আপনারা কি খুশি? হ্যাঁ, আমরা তো অবশ্যই খুশি, বাড়ছে অবশ্যই, কিন্তু আপাতত নাটক টাটক কম হচ্ছে তো, আচ্ছা, আবার সামনে ইনশাল্লাহ ভালো নাটক টাটক হবে, তখন আরো বেশি ভালো লাগবে। ভালো লাগবে, আসলে কাজ যত করবো। বেশি কাজ হয়, যত বেশি কাজ হয় তত ভালো লাগে, কাজ কম হলে ভালো লাগে না, কি লাগে, এটা করেই আমরা সবসময় থাকি। আচ্ছা, আরেকটা জিনিস আমরা জানি, অনেকেই জানি, যে আপনারাও জানবেন যে ইসমাইল ভাই টেলিভিশনের নতুন নতুন আর্টিস্টদের, বিশেষ করে ছেলেদের, মেয়েদের, বিভিন্ন কো আর্টিস্টদের আপনি খুব হেল্প করেন, হ্যাঁ, তাদেরকে ডেকে ডেকে এসে কাজ দেন, হ্যাঁ, এবং তাদের কাছ থেকে যে ফিডব্যাকটা, ভালোবাসাটা পান, সেটা কেমন লাগে? খুবই ভালো লাগে, তারা খুবই ভালো, যাদেরকে দেই কাজ তারা আমাকে ফোন করে বলে ভাইয়া কাজ থাকলে দিয়ে আরো, ভালো সবার সাথে এটা আছে, সবার সাথেই। তো সবকিছুর মূলে যেটা দরকার সেটা হলো মানুষের পারিবারিক এবং সামাজিক ভাবে আপনি ভালো আছেন। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি, যাক। সবাই সবার কাছে দোয়া চাই, ভালো থাকি এবং কাজ করতে থাকি, আরো কাজ করব, সামনে যদি কাজ হয় কাজ তো অবশ্যই করব। আচ্ছা, ভবিষ্যৎ মানে সামনের দিকে আপনার কি কি কাজ আছে? আছে এই যে কয়েকদিন পরেই নাটক আছে, এই নাটকে কাজ করব, কারণ সবার সাথে আবার দেখা হবে, ভালো লাগবে, এইটাই তো।
কাজ থাকলেই ভালো লাগে, কাজ না থাকলে ভালো লাগে না, সবার সাথে দেখানো হলে। দেখা না হলে ভালো লাগে না। আপনি তো হয়তো বা এইভাবে ইন্টারভিউ অনেক অনেক ক্যামেরায় আপনি দেননি, তো আজকে আপনাকে পেয়েছি, এটা আমার দর্শকদের খুব ভালো লাগছে এবং বিশেষ করে আমার খুব ভালো লাগছে, কারণ ইসমাইল ভাই সে আমাকেও অনেক উপকার করেছে এবং করে। যে কোনো সময় নাটকে পার্ট আসলে উনি ফোন দিয়ে বলে যে উত্তম সাহেব কোথায় আছেন, অমুক দিন ডেট খালি, আপনি চলে আসেন। এই যে আপনি মানুষের জন্য করেন, এর জন্য আমরাও এবং টেলিভিশন কর্তৃপক্ষ আপনার কাছে কৃতজ্ঞ। এবং বিশেষ করে আমার এনএনটিভির যারা দর্শক আছে তারা জানবেন যে এরকম ইসমাইল ভাইয়ের মতো অনেক ভাইরা আমাদের টেলিভিশনের সাথে সংযুক্ত আছেন এবং তারা সব সময় তারা সহযোগিতা করে থাকেন নাটকের পেছনে। আপনারা অনেককে আজকে দেখেন সুপারস্টার, কিন্তু সেই সুপারস্টার তৈরির পেছনে যাদের অবদান তাদের ভিতরে একজন আমাদের ইসমাইল ভাই। আমরা তাকে হ্যাটসঅ্যাপ। আপনি অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ উত্তম ভাই, আমার সাক্ষাৎকার নিয়েছেন, আমার কাছে খুব ভালো লাগলো। ঠিক আছে, আপনি ভালো থাকেন, আর আপনি টিভিকে আমি সালাম। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। বন্ধুরা চলুন দেখা যাক অন্য টেবিলে কে কি বসে কোথায় আড্ডা দিচ্ছে, একটু দেখে আসি। যখন তখন আরে লিটন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি এবং আপনাকে পেয়েও আমার খুব ভালো লাগছে। তো এখানে কি এসে মাঝে মধ্যেই বসেন? আসলে আমরা তো বিটিভির মাধ্যমে কাজ করি, বিটিভিতে আছি। যখনই সময় পাই তখনই এসে আমাদের মদিনা নিজস্ব বললেই চলে, বলতে গেলে নিজেদের ভাই বেড়াদাদের, তো এই জন্য এসে বসি, একটু সময় কাটাই এবং কাজের প্ল্যানিং করেন হ্যাঁ, আপনারা? কাজের প্ল্যানিং করি বা যখন কোন কাজ আসে ওই কাজের ব্যাপারে কথাবার্তা বলি। আচ্ছা, তো লিটন ভাই টেলিভিশনে তো দীর্ঘদিন, কত বছর আপনার? 85 সালে 85। তাহলে 85 মানে প্রায় 40 বছর। হ্যাঁ? কাছাকাছি। 40 বয়স তো 40 হয়নি আপনার? এরকমই, মানে আমি বলি আমার বয়স 33, কিন্তু আমার টেলিভিশনের বয়স 40-এর কাছাকাছি। বন্ধুরা, এই যে বয়সটা লুকানোর রহস্যটা কি ভাই? আসলে এটা কিছু না, এটা হলো যে পরিশ্রমের ব্যাপার। এটা হলো হয়তো এরকম আছি, আল্লাহ ভালো রাখছে, একটু পরিশ্রম করি। আমরা তো আসলে না পর্দার পিছনে কাজ করি, তো নাটকে, আর বিশেষ করে এত বছর ধরে আমি যার সাথে প্রথমে ঢুকছি বিটিভিতে কাজ করতাম, তার নাম হচ্ছে শেখ রিয়াজউদ্দিন বাদশা। তো উনি নেই, দুনিয়া ছেড়ে চলে গেছেন রিটায়ার করার পরে, উনি পরে মারা গেছেন। কিন্তু ওনার কাছ থেকে নাটকের কাজগুলো শিখছি। এখন ম্যাক্সিমাম বিটিভিতে যদি নাটক হয়, সবারটা তো করতে পারি না, দেখা গেছে যে যতটুকু পারি আর কি নাটকের সাথেই জড়িত থাকি আর কি, কাজ টাজ করি। তো সুবাদে মোটামুটি আল্লাহ ভালো রাখছে আর কি, সুস্থ রাখে আর কি, দৌড়াদৌড়ি করতে পারি, সুস্থ রাখে। এখনো খুব স্লিম ফিগার আছেন, কিন্তু আমরা যতটা জানি যারা শোবিজে কাজ করে, বিশেষ করে হিরো হিরোইনরা বা ভিলেনরা, তারা ফিগারটা ঠিক রাখে। তো আপনারা তো ক্যামেরার পেছনে, তো আপনি যে একটাই যে আমরা আসলে পরিশ্রমের কারণে, মানে পরিশ্রমটা করি, যার জন্য হয়তো আল্লাহ ভালো রাখছে, সুস্থ রাখছে। আচ্ছা, এই যে আপনারা ক্যামেরার পিছনে কাজ করছেন, লাইট ক্যামেরা অ্যাকশন, এই 40 বছর ধরে, একটা 40 বছরের পরে একটা পূর্ণাঙ্গ নাটক আপনারা যতটা বুঝেন, আমার তো মনে হয় অনেক নতুন পরিচালকরা এত অ্যাকশন কাটও বুঝে না তারা। আসলে এই কথাটা আসলে আমাদের বলা যাবে, কারণ আমরা ছোট মানুষ, তো আমরা যে কাজটা করি, আমরা দেখা যাচ্ছে প্রোডাকশনটা অ্যারেঞ্জ করি, তো আমরা আসলে লাইট ক্যামেরা অনেক কিছুই বুঝি, কিন্তু আমরা সেটা বলতে চাই না, কারণ হচ্ছে যে কারণ বলাটা ঠিক হবে না, কারণ আমি তো ওই লাইনে কাজ করি না। জানি যে মানুষ তো দেখতে দেখতে তো শিখেই, এটাই স্বাভাবিক। দেখে কেউ প্র্যাকটিক্যাল শিখে, কেউ কাগজে কলমে শিখে, আর এই লাইনটাই হচ্ছে প্র্যাকটিক্যাল যারা শিখতে পারবে তারা ভালো কিছু করতে পারবে। এখন আমি আসলে ওই লাইনে যাই নাই, যার জন্য ওই কথাটা নাই বলি যে আমি জানি বা না জানি, কারণ আমি যেটা জানি আর কি। ইদানিং অনেক প্রোডাকশনে আমরা দেখছি, যেহেতু আপনি প্রোডাকশন কন্ট্রোল করেন, প্রোডাকশন ম্যানেজার বা প্রোডাকশনের দায়িত্ব থাকেন, অনেক প্রোডাকশনেই প্রোডাকশন ম্যানেজার নাই বা প্রোডাকশনের লোকও থাকে না, এরকম আমরা অনেক টেলিভিশন নাটকে দেখছি। তো এই বিষয়টা আপনি কেমন মনে করেন? বিটিভিটা তো হচ্ছে, মানে সবাই তো আসলে বুঝে না একটা জিনিস, যে বিটিভি এবং বাইরের চ্যানেলের বা বাইরের প্রোডাকশন হচ্ছে দুইটা ভিন্ন জিনিস। বিটিভিতে আসলে প্রোডাকশন শব্দ বলতে কোনো শব্দ নেই, প্রোডাকশনে কোনো লোক ব্যবহার করা হয় না বা ম্যানেজার কোনো ব্যবহার করা হয় না। এখানে সবাই অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে, একটা ডিরেক্টর বা একটা প্রডিউসারের সাথে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে। এখানে কোনো আলাদা করে ডিরেক্টর থাকে না, প্রডিউসারই সব হয় বিটিভিতে যেটা হয়। তো সেক্ষেত্রে আসলে আমাদের এখানে প্রোডাকশন বয় বা প্রোডাকশন ম্যানেজার এই শব্দটা হয় না। যারাই থাকে তারাই দেখা গেছে যে হয়তো অফিসিয়ালি কাজ করছে, আবার নাটক হলে পরে তখন নাটকে গিয়ে কাজ করছে, এরকমই আর কি। আমরা যারাই আছি ওই অ্যাসিস্ট্যান্ট বা কর্তব্যরত অ্যাসিস্ট্যান্ট হিসাবে আমরা কাজ করি আর কি, যার জন্য ম্যানেজার এই শব্দগুলো বিটিভিতে হয় না। কিন্তু আপনাদের যে পরিশ্রম, একটা প্রোডাকশনের পিছনে আপনাদের তো অনেক পরিশ্রম করা লাগে। এই যে আর্টিস্টকে স্কিপ দেওয়া,
তারপর ইত্যাদি ইত্যাদি অনেক ব্যাপার। মানে এইখানে সুবিধা হচ্ছে যে বাইরে যেরকম আলাদা আলাদা একটা ডিপার্টমেন্ট থাকে, যেরকম প্রোডাকশনের কাজ একটা দায়িত্ব, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের একটা দায়িত্ব, তারপর কো অ্যাসিস্ট্যান্টের দায়িত্ব একটা থাকে আলাদা আলাদা। আমাদের এখানে এবার এটা নেই, যার জন্য আমরা হয়তো অনেক কিছু বুঝি। যে আমাদের দেখা যাচ্ছে যে প্রোডাকশনের কাজও আমাদের করতে হইতেছে, আবার দেখা যাচ্ছে স্ক্রিপ্টটাও নিয়ে পৌঁছায় দিয়ে আসতে হইতেছে, অ্যাসিস্ট্যান্টের কাজও আমরা করতেছি, আবার ড্রেস ড্রেসটা কারে কোন ড্রেস পরাইবো ওইটা বলে দিচ্ছে ডিরেক্টর, ওইটাও গিয়ে আমরা করায় নিয়ে আসতেছি। অনেক সময় দেখা Manage গেল করে নিয়ে কিছু আসতেছি। আর্টিস্ট আছে নতুন, তাদেরকে ডিরেকশন দিয়া বা তাদেরকে বোঝায় আসলে দেয়া direction আমরা স্ক্রিপ্টটা ওইভাবে, হ্যাঁ, বোঝায়ও ওইটা আপনারা দেন। বুঝাইয়া দিই যে আমরা বলি যে ভাই এটা এইভাবে করলে ভালো হবে, হয়তো তারা হয়তো আমাদের উপর ডিপেন্ড করে যে, কিন্তু কিন্তু আসলে আসলে দীর্ঘদিনের অভিজ্ঞতা অভিজ্ঞতার কারণে জিজ্ঞেস করে যে ভাই এটা কিভাবে করবো, হয়তো তখন আমরা বলে দিই যে এইভাবে, কারণ তখন হয়তো আমরা প্রডিউসারের সামনে বা ডিরেক্টরের সামনে বলি না, একটু আড়ালি সেটা বলে দিই আর কি, যে এটা জানি যে ভালো করার জন্য, মানে জানি প্রোডাকশনটা ভালো হয় এবং আর্টিস্ট যারা নিচ্ছি নতুন সেও জানি ভালো করে, এর জন্যই বলা। আচ্ছা লিটন ভাই, জীবনের শুরু থেকে প্রথম নাটক কার সাথে করেছিলেন? মানে কি, মানে কাজের না কাজে, হ্যাঁ আমি তো কাজে। প্রথম নাটক করছি বলতে হিরো হিরোইন কে? ওইটা এতটা বলতে পারবো না, মনে নেই, কিন্তু আমার একটা নাটকের কথা মনে আছে। আমরা যখন কক্সবাজারে যাই, সেটা বোধহয় 89 দিকে কক্সবাজার গেছিলাম, 89 হয় নাই, তখন 89 দিকে কক্সবাজার গেছিলাম নাকি 87-তে, খেয়াল নেই। তখন নাটকের নাম ছিল সাগর সেচা সাত। ওইটা ছিল মেঘনা আপা আর হচ্ছে সদরুল পাশা, হিরো ছিল সদরুল পাশা আর মেঘনা আপা, পুরো নামটার মনে নেই, মেঘনা আপার অনেক সিনিয়র মানুষ উনি। তো ওইটা 87-88, আর এর আগে নাটক তো করছি, মানে অনেক নাটকে, যেটা মনে নেই। তারপরে প্রথম যে নাটকটা আমরা কাজ করছি কন্যা জয়া জননী, যখন আমরা আসকার ইবনে শাইখ, ওনার লেখা ছিলেন, শেখ রিয়াজউদ্দিন বাদশা সাহেব প্রডিউসার ছিলেন, হ্যাঁ আসকার ইবনে শাইখের। এর আগে অনেক আরো কয়েকটা নাটক ছিল, কিন্তু অত কিছু মনে নেই। কিন্তু আচ্ছা, পরবর্তীকালে অনেক যেরকম artist তো রূপনগর আমাদের অনেক ফেভারিট, 90-এর পরে 90 দশকে যেটা আমরা করলাম, রিয়াজউদ্দিন বাদশা সাহেব, আমি ওটাতে কাজ করার সৌভাগ্য হয়েছে। এটা হচ্ছে বড় কথা হলো, আমি কোথাও কেউ নাইতে কাজ করেছি এবং ওটাতে আমি একটু ছোটখাটো একটা ক্যারেক্টারও করেছিলাম। আচ্ছা, কিন্তু কন্টিনিউ অভিনয়টা কেন করলেন না? আসলে হয় কি, আমাদের এই যে জায়গাটায় আমি করতেছি, আসলে ওই অভিনয়টা আমার ভিতরে কখনোই কাজ করে না। এমনি অভিনয় যখন ইনস্ট্যান্ট লাগে, দেখা যাচ্ছে আর্টিস্ট ফেল করতেছে, ছোটোখাটো আর্টিস্ট আর কি, যে পাওয়া যাচ্ছে না, বা কল দিছি আসে নাই, বা দিছে প্রডিউসার সাহেব কল আসে নাই, তখন দেখা যাচ্ছে ওই মুহূর্তে হয়তো দেখা যাচ্ছে আমরা দাঁড়ায় যাই যে তুমি এই ক্যারেক্টারটা করো, করে কিন্তু professionally আসলে চিন্তা করি না। আমাদের ছোটখাটো ক্যারেক্টার, মানে আমাদের মতো যারা আর্টিস্ট আছে তাদের ভাতও আপনারা মাঝে মধ্যে মারেন। মেরে দেয়, কিছু করার নেই, আসলে পরিস্থিতির জন্য এটা হয়ে যায়। আবার আমাদের অনেক কিছু বিটিভির অনেক রেস্ট্রিকশন আছে, তো দেখা গেছে যে আমরা 10টা আর্টিস্ট যদি ক্যারেক্টার থাকে, আমরা 10টা ক্যারেক্টার তো নিতে পারি না, কারণ আমাদের সরকারি বাজেট, তো বাজেটের একটা নিয়ম থাকে, দেখা গেছে যে বেশি নেওয়া যায় না, আর্টিস্টটা তো নেওয়া যায় না, এর জন্য হয়তো আমাদের দুই একটা সময় নিজেরা করে দিই। টেলিভিশনে অনেক আর্টিস্টদেরকে আপনি নিয়ে আসছেন। না এটা আমি ওইভাবে বলবো না যে আমি নিয়ে আসছি, আসে নতুন আসছে, তাদের সুযোগ দেন আমি দেই না, আমরা দরকার, কারণ দেখা যাচ্ছে প্রডিউসার সাহেব হয়তো চিনে না, নতুন লাগবে, তখন দেখা যাচ্ছে তাদের সাথে হয়তো সম্পর্ক নাই, তখন হয়তো বলে তোমার কি কারো পরিচিত আছে কিনা, থাকলে বলো, কাজটা করে দেয় ওই সূত্রে। কিন্তু এমনি বেসিক্যালি তার প্রডিউসার আমরা ওইভাবে দেই না, মানে ওনারাও আমাদেরকে বলে না। আমাদের সাথে যে কাজ করি, দেখা যাচ্ছে অনেক সময় বলে যে লিটন কারোর কি পাওয়া যাবে, এরকম দেখা যাচ্ছে একটা পাসিং শট দিল বা একটা ডায়লগ আছে, এমনি প্রফেশনাল যারা আর্টিস্ট আছে তালিকাভুক্ত আছে, তারা তার ওইভাবে আসতে চায় না, দেখা যাচ্ছে যে এরকম তালিকাভুক্ত ছাড়া যারা, এখন আপনার তালিকাভুক্ত আর্টিস্ট, আপনি যদি বলি যে উত্তম দা আপনি আসেন একটা 2 লাইনের একটা ডায়লগ দিয়ে চলে যান, আপনি কিন্তু তখন মাইন্ডও করবেন যে লিটন ভাই আমার এত সিনিয়র মানুষ, আমি আমরা বলবো এত ছোট পার্টের জন্য ডাক দেয়, না করবেন না, অভিনয় যেরকম আমরা এরকমও দেখছি যে হুমায়ুন ফরিদির মতো আর্টিস্টও দেখছি একটা পাসিং শট দিছে একটা, সেটা কোনো অভিনয়ের ক্ষেত্রে আমিও, আর বিশেষ করে বাংলাদেশ টেলিভিশন আমার জন্ম, আমি আজকে যে উত্তম যাই করি না কেন, এর আমার সৃষ্টি বাংলাদেশ টেলিভিশন মানে বিটিভি, এই জন্য বিটিভি কে সবসময় হ্যাটসঅ্যাপ, এবং বিটিভিতে আমার একটা পাসিং শটে ডাকলে আমি আজীবন আসবো, এটাই আমার। অনেকে আছে যে যারা বিটিভিতে সম্মান করে, এই করে, আপনারা যারা সিনিয়র আছেন, মানে বয়স অনেক হয়েছে, যারা করছেন এটা। আচ্ছা, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমি যেভাবে আছি এইভাবেই থাকবো, আল্লাহ যতদিন বাঁচায় রাখে, বিটিভি আছে, বিটিভি নিয়েই থাকতে চাই, ওইখানেই কাজ করতে চাই যতদিন আল্লাহ বাঁচায় রাখে, এর বাইরে আর কোনো পরিকল্পনা নেই। মানে মনে প্রাণে সব জায়গায় বিটিভি। আমি বিটিভি, মানে আমি অনেকবার চেষ্টা করছি যে এখান থেকে বের হয়ে যাবো বা অন্য কাজে, কিন্তু পারি না, ওই টানে, কারণ আমি আসলে বিটিভির রক্তে আমার ঢুকে গেছে আমার ভিতরে। সবাই বলে বিটিভির লিটন, সেটা বলে, এটা হলো আমার পাওনা, এটা আমার বড় পাওনা। তো মানে টেলিভিশনের যে নাটকগুলো আগের তুলনায় এখন কি ডিফারেন্স? অনেক ডেভেলপ, মানে আসলে আগে তো ছিল আমাদের 3 ক্যামেরা প্রোডাকশন হইতো, বা আমাদের তখন বাইরের ক্যামেরা এত যাওয়া হইতো না, স্টুডিওর মধ্যে করতাম। এখন তো অনেক স্বাভাবিক, পৃথিবী সব দিকে ডিজিটাল হয়েছে,
আমাদের বিটিভিতে অনেক ডিজাইন, কারণ আমাদেরও বিটিভিতে নতুন নতুন ক্যামেরা আসছে, নতুন নতুন সেট আপগুলো আসছে, ওগুলি দিয়ে আমরা কাজ করতেছি। এখন অনেক ভালো প্রোডাকশন, অনেক ভালো, অনেক প্রডিউসার সাহেবরা অনেক কাজ শিখে আসতেছে। তো ওনারা করতেছে, মোটামুটি খারাপ না, ভালো কাজ হচ্ছে। আগেও ভালো ছিল, আগে ওনারা ছিলেন অনেক গুণী মানুষ, এবং ওনাদের কাছ থেকেই এখন আমাদের শেখা যে ওনারা কিভাবে কাজগুলো করছে। হয়তো আমরা একটু ওই প্যাটার্নে না করে একটু ঘুরে কাজ করে, বাট ওনাদের কাছ থেকে তো শিখতে হবে। আপনারা যে দীর্ঘদিন 40 বছরের অভিজ্ঞতা, সেই ক্ষেত্রে আপনাদের কি একটু আপগ্রেড বা টেলিভিশন কি এরকম যদি কিছু করতো? আসলে সেটা আপনাকে বলি, টেলিভিশনই বুঝছেন, টেলিভিশন হচ্ছে কি, আপনি যতই বলেন আগের মতো টেলিভিশন আপনি কমার্শিয়াল হইতে পারবে না, কারণ এটা ভাই একটা সরকারি মিডিয়া, এইখানে আপনাকে সরকারের কথা বলতে হবে, বা এইটাই নিয়ম। আমাকে জনগণ কোনটা চায় বা জনগণ ভালো থাকবে কোনটা, ওইটাই আমাকে বলতে হবে বিটিভিতে। তো সেই ক্ষেত্রে মনে করেন এই প্রজন্মের যেসব ছেলে পেয়ে আছে, এরা কিন্তু এইটা পছন্দ করে না বিটিভিকে। কেন করে না? যে ওই যে আপনি নাচ গান লাফাঙ্গাপানা, এটা তো বিটিভি করবে না, কারণ বিটিভিতে একটা নিজস্ব সংস্কৃতি এবং এটা শিখার জায়গা। এখান থেকে যদি আপনি ভালো কিছু দেন, তাহলে ওইটাই ভালোটাই শিখবে। আর চ্যানেলগুলি হচ্ছে যে যেহেতু ওরা স্পন্সর চ্যানেল, যে তাদের স্পন্সর দিতে হয়, যার জন্য তারা হয়তো বা একটু অনেক কিছু করতে হয়, কিন্তু বিটিভির অনেক রেস্ট্রিকশন আছে, যেটা বিটিভি ওইটার বাইরে করতে পারবে না। এটা অনেকের জন্য পছন্দ না, কিন্তু আসলে ভাই অনেক কথা বললাম, আসলে 40 বছরের কথা তো 2-4 মিনিটে শেষ হবে না। আপনি অনেক ভালো থাকবেন এবং যতদিন আছেন বিটিভির সাথে থাকবেন। আমার এনএন টিভির পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। আপনি সুস্থ থাকেন, ভালো থাকেন। আপনাদেরকে ধন্যবাদ, এবং যারা দর্শক দেখতেছেন তাদেরকে বলি নিয়মিত এই চ্যানেলটা দেখবেন। মোটামুটি যারা মোটামুটি এই লাইনের জগতের আছে, তাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করে, ভালো লাগে যে এটা আসলে অনেক ভালো জিনিস, দেখবেন শিখার ব্যাপার আছে। ওকে লিটন ভাই, অনেক ধন্যবাদ। চলুন বন্ধুরা, দেখা যাক আমাদের এই মদিনা ডাইনিং এ আর কে কোথায় কোন টেবিলে বসে আড্ডা দিচ্ছে, দেখে আসি। যখন তখন আপু কেমন আছো? ভালো আছি। মানে তোমাকে দেখে আমি চলে আসলাম, কারণ আমরা যখন তখন আজকে মদিনা ডাইনিং এ ঢুকে দেখি এখানে বিভিন্ন আমাদের বিশেষ করে টেলিভিশন চলচ্চিত্রের বিশেষ ব্যক্তিত্বরা আছে, যারা ব্যাকগ্রাউন্ডে কাজ করে এবং যারা আর্টিস্ট। সেখানে তোমাকেও পেয়ে আমার খুব ভালো লাগছে। তো কেমন আছো? খুব ভালো আছি, তোমাকে পেয়ে আমারও ভালো লাগছে, আমার ছোট ভাইটাকে পেয়ে গেলাম। আচ্ছা, আজকে আমাদের যখন তখন আমরা জানতে চাই তোমার এখন কি কি কাজ চলছে এই মুহূর্তে? আমি একটা সিনেমা করেছি এই গত সপ্তাহে, সিনেমার নাম হলো মন পিঞ্জিরা। আর নাটক অনেকগুলোই, তোমার নাটকই তো করলাম, অনেকগুলো নাটকে কাজ করছি, কাজ চলছে। এখানে বসে তো অনেক সময় অনেক কাজের প্ল্যানিং হয়, অনেক প্রোডিউসারের সাথে বা ডিরেক্টরের সাথে। এখানে তো মানে সেরকম কি কাজের প্ল্যানিং চলছে? হ্যাঁ চলছে, সব সময় আমরা এখানে বসি বিকাল টাইমটা বসে, যেমন আমাদের ডিরেক্টর মাসুদ ভাই আসেন বা অনেকে আসে, ইমন বড়ুয়া বিখ্যাত ক্যামেরাম্যান, বসি তাদের সাথে কাজের প্ল্যানিং করি, সুন্দর সুন্দর কাজ করার চেষ্টা করি। আচ্ছা, সেটা হলো তুমি যখন প্রথম আসছিলা তখন মানে আর এখনকার পরিবর্তনটা কতটুকু কাজে? আমি তো প্রথম এসেই সিনেমাতে কাজ করেছি, সেটা তো অনেক ছোটবেলা। আর এখন তো একটু ভিন্ন, এখন সিনেমা ওইভাবে হচ্ছে না, খুব কম হয়। প্রথম দিনের শুটিং এর অভিজ্ঞতা কেমন ছিল? প্রথম দিনের শুটিং তেপান্তরে শুটিং ছিল একটা সিনেমার, তো আমি ওখানে কমেডি হিরোইন করব প্রথম ছবিতে। তো যখন ক্যামেরার সামনে দাঁড়াইছি, বুক কাঁপতেছে, কখনো তো মঞ্চও করি নাই, এখন বুক কাঁপতেছে। কিছুক্ষণ পরে ডিরেক্টর যে রানা ভাই আমার মাথায় হাত দিয়ে বলছে, এই ভয় পাচ্ছিস কেন, আমরা আছি না, সবাই সামনে আছি, কথা বল। পরে ভাইয়া বলে দিল, আমি তখন শুরু করলাম। সে এক অন্যরকম অভিজ্ঞতা। তারপরে তো একটা সাহস হলো, তাই তো? হ্যাঁ, সাহস। এই যে দীর্ঘদিন পথ চলা, এর মাঝে তো মানুষের আপ ডাউন থাকেই মানুষের জীবনে। তো এখনকার কাজের যে পরিধি বা এখনকার যারা ডিরেক্টররা কাজ করছে আর সেই আমলের ডিফারেন্স কি দেখো? ডিফারেন্স তো, ডিরেক্টররা অলওয়েজ ভালো কাজ করে, তখনও ভালো কাজ করতো, এখনও ভালো কাজ করে। তার মধ্যেও কিছু নতুন ডিরেক্টর আসছে যাদের প্রতিভা অনেক বেশি। অনেক অনেক তো নায়িকারা আছে, বিশেষ করে নায়িকাদের অনেক ধরনের ড্রেস আপ, নাচ গান। তো একজন ফিল্মে একজনকে এস্টাবলিশ হতে গেলে নায়িকার কি কি জিনিস শেখা দরকার মনে করতো? সবচেয়ে বড় কথা হলো তার কাজের অভিজ্ঞতা থাকতে হবে, অভিনয় ভালো জানতে হবে, নাচ ভালো জানতে হবে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। ব্যবহারটাও কিন্তু একটা বিষয়, তুমি একজন প্রোডিউসার ডিরেক্টরের সাথে ভালো ব্যবহার না করলে সে কিন্তু সেকেন্ড টাইম তোমাকে ডাকবে না। আর তোমার যদি প্রতিভা থাকে, তোমার মধ্যে কাজ করার অভিজ্ঞতা থাকে, তাহলে তোমাকে কেউ ফেলে দিতে পারবে না। তার মানে সর্বোপরি ব্যবহারটা একটা বড় ব্যাপার। হ্যাঁ, বড় ব্যাপার। আচ্ছা, অনেক সময় যে বলা হয় যে নায়িকা হলো লম্বা,
সেই ক্ষেত্রে তোমার অনেক লম্বা হিরো পাওয়া তো মুশকিল ছিল। হ্যাঁ, মন্তাজুর রহমান আকবর ভাইয়ের একটা ছবিতে আমাকে কাস্টিং দিয়েছে। তো আমি আমি সেখানে গিয়েছি। যাওয়ার পরে সিজার তখন হিরো করে সিনেমাতে। তো সিজার ভাইয়ের সাথে আমাকে দাঁড় করাইছে। করানোর পরে দেখলাম যে সিজার ভাই আমার থেকে অনেক খাটো। সেজন্য সেই সিনেমাটা আমার করা হয়নি। তাহলে এটাও একটা দুঃখজনক। হ্যাঁ, দুঃখজনক বিষয়। আসলে বন্ধুরা যে অনেক সময় আমরা নায়িকারা যে শর্ট হলেও আমরা তাকে বাদ দিই, আবার বেশি লম্বা হলেও সমস্যা। না না, নায়িকা শর্ট হলে কিন্তু অভিনয় করা যায়, বাট নায়ক যদি শর্ট হয় সেক্ষেত্রে একটু সমস্যা তো হয়ই। তো এরকম মজার কোনো অভিজ্ঞতা আছে শুটিং এ? হ্যাঁ, মজার অভিজ্ঞতা আছে। তখন তো সিনেমাতে ময়ূরী আপা খুব হিট কাজ করছে। তো তখন আমার সিনেমাতে আসাতে ময়ূরী আপা, আলেক ভাই রাত্রেবেলা আমাকে বাইরে ডাকছে যে আমরা সবাই বসে আড্ডা দিব। মেহেদি ভাই আছে, আরো অনেকে আছে, বাইরে আড্ডা দিব। আমি ভয়ে সারা রাত গেটের দরজা খুলি নাই আমার রুমের। প্রোডাকশন ম্যানেজারকে বলছি আমার রুমে বাইরে থেকে তালা দিয়ে যান, ওরা ডাকতেছে, ওদের দেখলে আমার ভয় লাগে। আসলে অনেক ধরনের অভিজ্ঞতা থাকে। তো দেশের সার্বিক পরিস্থিতি মিলে ভবিষ্যৎ কাজের পরিকল্পনা বা কেমন চাও, যে কেমন কাজ হলে ভালো হয়? ক্লাসিক্যাল কাজ আমি করতে সবসময় পছন্দ করি, সেটা নাটক হোক, সিনেমা হোক। গল্প নির্ভর হলে আমার কাজ করতে খুবই ভালো লাগে। আচ্ছা, ঠিক আছে আপা, অনেক ভালো থাকো। আর এখানে এসেছো, তুমি চা খাও, আড্ডা মারো। বন্ধুরা, আপনারা সবাই শাপলা আপার জন্য দোয়া করবেন, উনি যেন আরো ভালো ভালো কাজ উপহার দিতে পারে। আমাদের এনএনটিভি এবং যখন তখনের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। তোমাকেও অনেক ধন্যবাদ, এনএনটিভিকেও ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। চলুন বন্ধুরা, আরেকটু সাইডে দেখি যে কোন হোটেলে আর কে বসে কি খাচ্ছে। যখন তখন বন্ধুরা, আমরা যে মদিনা হোটেলে আসছি আজকে, আমার ভাই আছে। ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। মানে আপনাদের এখানে যে বিরক্ত করছি কিছু মনে করছে? না না, আমাদের অনুষ্ঠান নাম হচ্ছে যখন তখন, যেখানে খুশি চলে যায়। তবে আপনাদের এই হোটেলে দেখলাম যে বিশেষ করে টেলিভিশন কেন্দ্রিক অনেক ডিরেক্টর, আর্টিস্ট, প্রডিউসার এখানে আসে, বসে, আড্ডা মারে, অনেক কিছু খায়। তো আপনাদের কি কেমন লাগে? আমাদের ভালো লাগে। অনেক মিডিয়া ব্যক্তিত্ব আসে, নাস্তা করে, খাবার খায়। তো এই মানে হোটেল ব্যবসার যে পরিস্থিতি এখন, সেক্ষেত্রে আপনারা কতটুকু ভালো আছেন এই মুহূর্তে? মোটামুটি এখন তেমন ভালো না। মানে চলছে আর কি, হ্যাঁ, চালাতে হয়। কোনোভাবে চলছে। বন্ধ রাখলে তো বন্ধ রাখলে সমস্যা, এই কারণে খোলা রাখা হয়। তো যেহেতু আপনার সামনে টেলিভিশন, তো টেলিভিশনের ভিতরে গেছেন কখনো? হ্যাঁ, গেছি। আচ্ছা, তো এই যখন হিরো হিরোইনরা আসে তখন কেমন লাগে? আপনার হোটেলে খেয়ে তারা অভিনয় করে, ওই সময়টা কেমন লাগে? ভালোই লাগে, ভালো লাগে। যে আপনার হোটেলের খাবার খেয়ে হিরোরা ডায়লগ দিচ্ছে, এই জিনিসটা মজা লাগে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমরাও সাথে দেখি, খাবার দেই, খাওয়াই। তো আপনাদের এখানে আর কি সুযোগ সুবিধা আছে? কি কি পাওয়া যায় হোটেলে? সবই পাওয়া যায়, বিরিয়ানি, খিচুড়ি, রুটি, নান, আপনার ওই কাবাব, গ্রিল, শিক, সবই পাওয়া মানে যায়। সকাল সন্ধ্যা সবকিছু? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আপনি অনেক ভালো থাকবেন এবং ভবিষ্যতে আপনার এখানে যে নাটকের মিটিং টিটিং করে, এতে তো আপনি খুশি নাকি? হ্যাঁ, খুশি। আচ্ছা, যারা আমার তো ওনারা আসলে বিক্রি বাড়ে। আচ্ছা, যারা এখনো আপনাদের এই মদিনা হোটেলে খায়নি তাদেরকে একটু দাওয়াত করে দেন। হ্যাঁ, সবাই আসলে আমরা খুশি। আচ্ছা, আপনারা সবাই আসবেন। আমরা চাই সবাই আসুক। ওকে, অনেক অনেক ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফিজ। ওকে বন্ধুরা। যখন তখন বন্ধুরা, আমরা আমাদের আরেকজন সঙ্গীত পরিচালক এবং সঙ্গীত শিল্পীকে পেয়ে গেছি। দাদা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। চা খাচ্ছেন আর রুটি? হ্যাঁ, হ্যাঁ, একটু মানে কোন রকম আর কি হালকা নাস্তা করছে আর কি। এখানে আসেন মাঝে মাঝে? অবশ্যই, এখানে আমাদের এটা মানে প্রিয় টেবিল আমাদের। আচ্ছা, মানে এই টেবিলটা ফিক্স আমাদের এটা মিটিং টেবিল বলে। তো এখানে তো অনেক কাজের মিটিং হয়। ইয়েস ইয়েস। তো মানে আজকে কি কাজের কি মিটিং হলো? আজকে কাজের বলতে কি আমরা অনেক আরো আগে এসে বসার কথা ছিল, কিন্তু আসলে এই কাজের মিটিং বলতে আমরা এইসব আমাদের গান, আমাদের মিডিয়া, আমাদের ফাউন্ডেশন, এইগুলো নিয়ে আলোচনা করছে আর কি। আমরা আমাদের এখানে নাস্তার পর্ব শেষ হওয়ার সাথে সাথে আমরা আমাদের মূল পর্বে ঢুকে যাব, আলোচনা পর্বে ঢুকে যাব। আসলে বন্ধুরা, খালি পেটে কীর্তন হয় না বা শোনেও না, এই জন্য আগে কিছু খেয়ে নিয়ে তারা মিটিং করবে। আচ্ছা, আমার পাশে আর একটা আপু আছে। আপু, আপনার নামটা? আমার নাম জাফরিন সাজ। আচ্ছা, আপনি কি সঙ্গীত শিল্পী? আমি একজন সঙ্গীত শিল্পী, অভিনেত্রী, সবকিছু মিলিয়ে। এই যে আমাদের যে আড্ডাটা, আমাদের অনুষ্ঠান নাম হচ্ছে যখন তখন। তো আমি ঘুরতে ঘুরতে যখন খুশি চলে যাই, আপনার সাথে এই যে দেখা হলো, তো কেমন লাগছে যে কথা বলছি? হ্যাঁ, ভালো লেগেছে। কতদিন ধরে আছেন এই সঙ্গীত এবং অভিনয়ের সাথে? অনেক দিন যাবত। ছোটবেলা থেকে? হ্যাঁ, ছোটবেলা থেকে।
এখনো কি কি কাজ চলছে আপনার? এখন রিসেন্টলি আমি 4টা নাটক করে আসলাম, 300 ফিট আপনার। আর এখন আমরা গানের যে সঙ্গীত নিয়ে আলোচনা করতেছি কিভাবে কি করা যায়। তার ভিতরে আমাদের একটা মায়ের রাস্তা ফাউন্ডেশন আছে, ওইটার ব্যাপারেও আলোচনা করতেছি। গরিব দুঃখী অসহায় মায়েদের জন্য কিছু করার, ওটা নিয়ে আমরা আলোচনা করতে বসেছি। বন্ধুরা, আমরা একটা জিনিস জানলাম যে শিল্পীরা যে শুধু নাটক করে বা গান করে তা না, তারা কিন্তু সামাজিক অনেক কর্মকাণ্ডের সাথে তারা সহযোগিতা এবং সহানুভূতি দেখায়। যেমন মা ফাউন্ডেশনের মাধ্যমে ওনারা গরিব অসহায় মানুষদের পাশে থাকেন এবং আশা করি সামনে শীতার্ত মানুষদের পাশে আপনারা থাকবেন, চেষ্টা করব। তো যেহেতু গানের শিল্পী, তো আমরা আপনার কাছ থেকে এক লাইন গান শুনতে পারি? আমি মাকে নিয়ে একটা গান গাই। আচ্ছা, অবশ্যই আমরা মাকে নিয়ে একটা গান শুনবো। ও গো মা, আমি করতে পারিনি সেবা তোর, তুই ছিলি আমার কাছে খোদার পরে কাবা ঘর। কান্দে রে একটা এতিমি ছেলে, মাগো মা একবার দেখ না দু চোখ মিলে, ও মাগো মা, ও মাগো মা। বাহ, অসাধারণ অসাধারণ। একটা জোরে তালি হবে। মানে এই যে আমরা যে আজকে যে আড্ডা, মানে আমাদের যখন তখন আমরা অনেক কিছু পেয়ে গেলাম। তো সেটা হলো, আপনার পুরো নামটা কি জানেন? আমার পুরো নাম হচ্ছে মোহাম্মদ মশিউর রহমান। মশিউর রহমান। মশিউর রহমান একজন কালো না রাঙা নাম ছিল, যাই হোক আমি উনি বর্তমানে এখন কালা। কালা। আচ্ছা, আপুর নামটা কি বললেন? জাফরিন সাজ। জাফরিন সাজ। তো তো মানে আপনি বলে শুনলাম ভালো নাচতে পারেন, পরিস্থিতি তো নাচা সম্ভব না, তা আপনি একটু আমার দর্শকদের যদি এক লাইন গান শোনান। কোন গান বলবো? অশ্রু দিয়ে লেখা এ গান যেন ভুলে যেও না, একই বন্ধনে বাঁধা দুজনে, এ বাঁধন খুলে যেও না। অশ্রু দিয়ে লেখা এ গান যেন ভুলে যেও না, একই বন্ধনে বাঁধা দুজনে, এ বাঁধন খুলে যেও না। অশ্রু দিয়ে লেখা এ গান। অসাধারণ অসাধারণ। বন্ধুরা, আসলে অশ্রু দিয়ে অনেক গান লেখা এবং গান শুনে আমার চোখে অশ্রু আসছে, গান শুনে না, এই হোটেলের ধোঁয়া চোখে লাগে। তো অনেক ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন এবং আমাদের আপনাদের যে কর্মকাণ্ড আপনারা এগিয়ে যান। আমাদের এনএনটিভির পক্ষ থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ। ওকে। যখন তখন যখন তখন বন্ধুরা, আমার পাশে যে তিনজন ভদ্রলোক আছেন, ভাই আপনার নাম? আমার নাম মোহাম্মদ উসমান গনি। ওসমান গনি, বিখ্যাত নাম। ভাই আপনার নাম? আমার নাম মোহাম্মদ লুৎফর রহমান। লুৎফর রহমান। আপনার নাম? আমার নাম শিপা আক্তার। হ্যাঁ? শিপা আক্তার। শিপা আক্তার। মানে বিখ্যাত তিনজন মানুষ আমরা দেখেছি, কিন্তু এরা কিন্তু আমাদের শিল্প সংস্কৃতির মানুষ, সব সিঙ্গার। তো এই যে এখানে বসে আড্ডা দিচ্ছেন, কেমন লাগে? জি আলহামদুলিল্লাহ, আমরা প্রায় সময় বসি। এটা হচ্ছে আমাদের আড্ডার টেবিল, সবাই মিলে আমরা সবাই। আরো আছেন, আজকে হয়তো সম্ভবত অন্যান্য কাজের জন্য ওনারা আমাদের সাথে অ্যাটেন্ড করতে পারে নাই, আমরা যে 5 জন আসছি এটাই আমাদের। আচ্ছা, তো আরেকটা বিষয়, তো আপনারা তো সঙ্গীতের সাথে আছেন। জি, আমরা সঙ্গীতে ভালোবাসি, সঙ্গীতের সাথে আছি। মানে এখনো কি শিখছেন নাকি শেখাচ্ছেন, কোনটা? আমরা শিখতেছি, প্লাস মাঝে মধ্যে আমরা প্রোগ্রামও করি। শেখানো। তো এখন হলো, আমরা যদি আপনারা আমার দর্শকদের যদি এক লাইন একটা গান শোনাতেন। চেনা চেনা লাগে তবুও চেনা, ভালোবাসো যদি কাছে এসো না, আ আ তুমি আমি যেন নদী, ছুটে যাব নিরবধি,
যেখানে সে যেখানে সে নীরবে কাঁদে বেদনা, ভালোবাসো যদি কাছে এসো না, চেনা চেনা লাগে তবুও চেনা, ভালোবাসো যদি কাছে এসো না। বাহ, অসাধারণ অসাধারণ বন্ধুরা, আসলে চেনা চেনা লাগে তবু আছে না। ভাই আমার কি চেনা চেনা লাগতেছে? অবশ্যই, আপনি আমার একজন মানে প্রাণপ্রিয় একজন অভিনেতা। হয়েছে হয়েছে, অত অত বেশি মানে পাম দেওয়া যাবে না। আপনাকে আজকে পেয়ে অনেক খুশি লাগতেছে। আমাদেরও ভালো লাগছে। আপু, যেহেতু আপনারা গান করেন, তো আপনার কন্ট্যাক্ট কলি হয়ে যাক। ও গো মোর প্রিয়া জেনে রেখো তুমি, ও গো মোর প্রিয়া জেনে রেখো তুমি, তুমি ছাড়া এই প্রাণ রাখবো না আমি, তুমি শুধু তুমি এই অন্তরে, তুমি শুধু তুমি এই অন্তরে, আজও আছি আমি কালো রব যে, আজও আছি আমি কালো রব যে, যুগে যুগে আমি তোমারই হব যে, তুমি শুধু তুমি এই অন্তরে, তুমি শুধু তুমি এই অন্তরে, ও গো মোর প্রিয়া জেনে রেখো তুমি, ও গো মোর প্রিয়া জেনে রেখো তুমি, তুমি ছাড়া এই প্রাণ রাখবো না আমি, তুমি শুধু তুমি এই অন্তরে, তুমি শুধু তুমি এই অন্তরে, তুমি অসাধারণ একটা গান। এটা চলচ্চিত্র, তাই তো? এটা কোন সিনেমার গান মনে আছে? না না, আচ্ছা মনে নেই। অসাধারণ গেয়েছে। বড় ভাই, জীবনে তো গান গাইতে গাইতে চুল পেকে গেছে কয়েকটা, হ্যাঁ? যখন শুরু করছিলেন তখন তো চুল আমার মতো কালো ছিল। আচ্ছা, তাইলে এই চুল কালোর একটা গান গাইবেন না সাদার গান গাইবেন? দেখি কোনটা। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, একটা গান শুরু। তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলে ঝরে যায়, শুকনো পাতার মরমরে বাজে কত সুর বেদনা। আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলে ঝরে যায়, শুকনো পাতার মরমরে বাজে কত সুর বেদনায়। আকাশে বাতাসে নিষ্ফল আশা হাহাকার হয়ে রয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে, জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে। প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে, জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে। কেউ তো জানে না প্রাণের আকুতি বারে বারে সে কি চায়, স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায়। কেউ তো জানে না প্রাণের আকুতি বারে বারে সে কি চায়, স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায়। ধরনের বুকে পাশাপাশি তবু কেউ বুঝি কারণ, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়,
তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয়? দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছো কবু? অনেক অনেক ধন্যবাদ। আসলে বন্ধুরা, আপনারা এই যে জীবনের পরাজয়, মানুষের জীবনে জয় পরাজয় সবকিছু থাকবেই, তারপরে আমাদের এগিয়ে যেতে হবে। তার কারণ হলো সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে না। আমরা সামনের দিকে এগিয়ে যাব। অনেক আড্ডা দিলাম, অনেক মজা হলো, এবং আপনাদের সকলকে আমাদের এনএন টিভির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ আমাদের মায়ের রাস্তা ফাউন্ডেশনের পক্ষ থেকে। সঙ্গীত শিল্পী তো আমরা সঙ্গীত জগতেই আছি, কিন্তু আমাদের মূল মায়ের উদ্দেশ্যটা হচ্ছে আমাদের মায়ের রাস্তা ফাউন্ডেশন। আমাদের মায়ের রাস্তা ফাউন্ডেশন, আপনাদের এই মায়ের রাস্তা ফাউন্ডেশন আরো অনেক দূরে যাক এবং দেশ বিদেশে ছড়িয়ে যাক, এবং যারা আছেন আমাদের অনুষ্ঠান শুনছেন তারা পারলে এই মায়ের আস্থা ফাউন্ডেশনের সাথে আপনারা সংযুক্ত হবেন, এবং যার যার জায়গা থেকে মায়ের জন্য দেশের অসহায় মানুষের পাশে আপনারা দাঁড়াবেন এবং এই ফাউন্ডেশনকে সহযোগিতা করবেন। ধন্যবাদ সকলকে। প্রিয় বন্ধুরা, দেখতে দেখতে শেষ হয়ে গেল আমাদের আজকে যখন তখনের আয়োজন, বিশেষ করে মদিনা ডাইনিং এই হোটেলে। এখানে আমরা এসে মিডিয়ার অনেক ব্যক্তিদেরকে পেয়েছি এবং তাদের অভিজ্ঞতা এবং সামনে তারা কি কি কাজ করছেন এবং কি কি কাজ করেছিলেন অনেক কিছু জানিয়েছে আমাদের যখন তখনের। তবে একটা কথাই বলবো, যারা যেভাবে যে প্রফেশনে আসুন না কেন, বিশেষ করে আমাদের এই নাটক সিনেমার ব্যক্তিত্ব যারা আছেন, আমরা তাদের সকলের সার্বিক মঙ্গল এবং শুভেচ্ছা জানাই এই কারণে যে তারা যেন তাদের কাজ আস্তে আস্তে আরো বেশি বৃদ্ধি পায় এবং ভালো ভালো কাজ যেন তারা উপহার দেয়। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং দেখতে থাকুন আপনাদের অনুষ্ঠান।